নমস্কার, আমি শুভদীপ এবং আপনারা শুনছেন বং স্টোরি সার্কেল। এখানে আমরা গল্প বলে থাকি। কিছু ব্যক্তিগত কারণের জন্য কয়েকদিনের বিরতি নিয়েছিলাম। ফিরছি একটি বিশেষ গল্প নিয়ে। গল্পটি ছিল একটি স্বপ্নের গল্প। বাংলা অডিও স্টোরি জগতের হয়তো সব থেকে বড় একটা কোলাবোরেশন ছিল এই গল্পটিকে কেন্দ্র করে। গল্পটি সেই সময় খুব বেশি মানুষের কাছে পৌঁছয়নি, তবে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো গল্পটি আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে বং স্টোরি সার্কেলের হাত ধরে, কারণ গল্পটি ডিজার্ভ করে আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোটা। আজকে আমাদের নিবেদন লেখিকা নিবেদিতা হালদার গাঙ্গুলির কলমে হিস্টোরিক্যাল ফিকশন তখ্ত কি তকদীর। গল্পটি আমাদের নিয়ে যাবে মোঘল যুগের এক অন্ধকারময় জগতে। তাহলে আসুন শোনা যাক লেখিকা নিবেদিতা হালদার গাঙ্গুলির কলমে তখ্ত কি তকদীর। সন 1560, বাল্ক। সূর্যাস্ত আসন্ন। পশ্চিমাকাশের সঙ্গে সঙ্গে বাল্কের এই জমিও রক্তবর্ণ ধারণ করেছে। পাহাড়ে ঘেরা এই সবুজ প্রান্তর লালে লাল হয়ে উঠেছে বাদাখশান ও বাল্কের সৈন্যদের রক্তে। দুই পক্ষেই অনেক হতাহত। মুমূর্ষু সৈন্যদের আর্তনাদ, জয়ী সৈন্যদের গর্জন, ঘোড়াদের রেশারব, ঘুরের আওয়াজ, তলোয়ারের ঝনঝন, সব শব্দ একসঙ্গে মিলেমিশে মাথায় ঝিম ধরাচ্ছে। তার মধ্যেই শত্রুর আক্রমণ প্রতিহত করতে হচ্ছে প্রত্যেক সৈন্যকে। মুহূর্তের ভুলে প্রাণ বিপন্ন হতে পারে। বাদাখশানের সৈন্যদের নেতৃত্ব দিচ্ছেন শাহজাদা ইব্রাহিম মির্জা। তিনি অসীম বিক্রম দেখাচ্ছেন এই যুদ্ধক্ষেত্রে। প্রায় একাই তিনি 100 বাল্ক সেনাকে জান্নাতে পাঠিয়েছেন। নিজেও অল্প বিস্তর আহত হয়েছেন, কিন্তু আঘাত প্রাণঘাতী নয়। যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়লেও তার চোখ মুখ বা শারীরিক ভঙ্গিমা দেখে তা বোঝার উপায় নেই। এই যুদ্ধে কে হারবে কে জিতবে কিছুই বোঝা যাচ্ছে না। এমন সময় সূর্যাস্ত হলো, আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম মির্জার পেছন দিক থেকে একটি বল্লম ছুটে এসে শাহজাদার পিঠে ঢুকে বুক চিরে বেরিয়ে এলো। তিনি টাল সামলাতে না পেরে ঘোড়া থেকে পড়ে গেলেন। ছুটে এলো তার দেহরক্ষীরা। 4 জন মিলে তার দেহ তুলে নিয়ে ক্ষিপ্র গতিতে ছুটে চলল শিবিরের দিকে। বাদাখশানের সৈন্যদের মধ্যে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। তারাও যুদ্ধ থামিয়ে ছুটে চলল পাহাড়ের পেছনে লুকিয়ে থাকা শিবিরের দিকে, আর বাল্কের সৈন্যরা বিজয়োল্লাসে তাদের পিছু ধাওয়া করল। কিন্তু কিছু পরেই ঘোড়ার লাগাম টানতে বাধ্য হলো তারা, কারণ পাহাড়ের পেছন থেকে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে তীর। পাহাড়ের সন্ধে হঠাৎ করেই নামে। এদিনও ঝুপ করে চারপাশ অন্ধকার হয়ে গেল। তাই দেখে বাল্কের সেনারা যুদ্ধবিরতির শিঙা বাজালো। উত্তরে বাদাখশান শিবির থেকেও শিঙার শব্দ শোনা গেল। একটি বাদ দিয়ে বাদাখশানের সবকটি শিবির সবুজ কাপড়ের। শুধুমাত্র একটি শিবির সাদা কাপড়ের। সেটি বাদাখশানের সুলতান সুলেমান মির্জার। সেই শিবিরে শয্যায় শোয়ানো রয়েছে ইব্রাহিম মির্জার নিষ্প্রাণ দেহ। তার রক্তে লাল হয়ে গেছে সাদা চাদর। শয্যার পাশে মাটিতে বসে মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মির্জা সুলেমান। তাকে ঘিরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন তার সেনাপতিরা।
সন্ধির প্রস্তাব পাঠাও বলক শিবিরে। আমি কাল সকালেই সেনা নিয়ে বদকশান চলে যাব। যার জন্য এই দেশ দখল করতে এলাম সেই যখন আর রইল না, কি হবে লড়াই করে? দুজন ঘোরসাওরকে এখনই পাঠাও বদকশানের দিকে। তারা তৈরি হোক। সামরিক মর্যাদার সঙ্গে শাহজাদাকে বদকশানে কবর দেওয়া হবে। খবর পাঠানো হোক দিল্লি আর কাবুলেও। সন 1560 আগ্রা। আগ্রা কেল্লার মচ্ছিমহলের একটি ঘরে পশ্চিম দিকের বাতায়ন দিয়ে পড়ন্ত সূর্যের আলো পড়ছে ঘরের একটিমাত্র শয্যার ওপর। সেই শয্যায় শুয়ে বালিশে মুখ গুজে কাঁদছেন বছর 20-এর এক তরুণী। তার পরনে কালো রঙের বোরখা। তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছেন অন্য এক কালো বোরখা পরিহিতা মধ্যবয়স্কা মহিলা। এমন সময় ঘরের দরজায় এসে দাঁড়ালেন হামিদা বানু বেগম। মহামানগা, বক্সি বেটিকে কিছু খাওয়াতে পারলে? গুস্তাখি মাফ বেগম সাহেবা, বক্সি বেটি যে মুখে কিছুই নিচ্ছে না। সম্ভাল লে বেটি, সম্ভাল লে। বেগম সাহিবা অর্থাৎ হামিদা বানু বেগম শয্যায় এসে বসলেন। ক্রন্দনরতা বক্সি বানুর মাথায় হাত রেখে বললেন, কেঁদে কি তোর শহরকে ফিরে পাবি বিটিয়া? এইভাবে সারাক্ষণ কাঁদলে যে তবিয়ত ভি খারাপ হবে। ওদিকে তোর আম্মিও বিছানা নিয়েছেন, আমি আর কত দিক দেখি। এবার ওঠ বিটিয়া, কিছু খানা খেয়ে নে। তুই যদি মুখে কিছু না দিস তোর আম্মিও খাবে না, আমি আর জালালও খাবো না, আর জালাল না খেলে রুকাইয়া ভি খাবে না। তুই মঞ্জুর আছিস তো এতজনকে ভুখা রাখতে? বল, ওঠ বিটিয়া, ওঠ। ধীরে ধীরে বালিশ থেকে মুখ তুলে শয্যায় উঠে বসলেন বক্সি বানু, ইব্রাহিম মির্জার সদ্য বিধবা বেগম। বলখের যুদ্ধে ইব্রাহিম হত হওয়ার পর তাকে বদকশান থেকে আগ্রায় পাঠিয়ে দিয়েছেন ইব্রাহিমের পিতা সুলতান মির্জা সুলেমান। কারণ সে আগ্রার প্রয়াত বাদশাহ হুমায়ুনের মেয়ে। তার মা গুনাওয়ার বেগম মেয়ের পতিবিয়োগের শোকে কাতর হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। তাকে ও বক্সি বানুকে সান্ত্বনা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন বক্সি বানুর সৎ মা হামিদা বানু বেগম। লাল লাল ফোলা ফোলা দুই চোখে হামিদা বানুর দিকে তাকালো বক্সি বানু। বেচাল, আমার এরকম সর্বনাশ কেন হলো? আমি কি এমন গুনাহ করেছি যে আল্লাহ আমাকে এইভাবে শাস্তি দিল? বলো না বেচাল, বলো না, বলো না বেচাল, বলো না। এসব নসিবের খেল। জং লড়তে গিয়ে কে জিন্দা থাকবে আর কে দফন হবে সেসব ফয়সালা খোদা করেন। তখত নিয়ে মারদাঙ্গায় আমাদের মেয়েদের কপাল পড়ে রে, আমাদের মেয়েদেরই কপাল পড়ে। সহি বাত। এই তখ্ত দখলের লড়াইয়ে আমার আব্বাজানও চলে গিয়েছিলেন। দরজার কাছ থেকে বলে উঠলেন বয়স 18-র এক তরুণী। তার নাম রুকাইয়া। তিনি হিন্দুস্তানের বর্তমান বাদশাহ জালালউদ্দিনের বেগম, হামিদা বানু ও বাদশাহ হুমায়ুনের পুত্রবধূ। তার বাবা হিন্দল মির্জা ছিলেন বাদশাহ বাবরের ছোট ছেলে, অর্থাৎ বাদশাহ হুমায়ুনের ছোট ভাই। তিনি মারা গেছেন তার নিজের মেজ ভাই কামরান মির্জার ছোঁড়া বল্লমের আঘাতে। তবে সেই বল্লম কিন্তু ছোঁড়া হয়েছিল বড় ভাই হুমায়ুনকে লক্ষ্য করে। হুমায়ুনের প্রাণ বাঁচাতে নিজের প্রাণ বলি দেন হিন্দাল। সেই ভাতৃঘাতী কাবুলের যুদ্ধে জয়ী হয়ে
কাবুলের তখ্ত দখল করেছিলেন বটে হুমায়ুন, কিন্তু নিজের প্রিয় ছোট ভাই হিন্দালের প্রাণের বিনিময়ে। তাই হয়তো তখ্তে বসার সুখ বেশিদিন পেলেন না তিনি। দিল্লির কেল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গেলেন। মাত্র 15 বছর বয়সে দিল্লির বাদশাহ হলেন হুমায়ুনের পুত্র জালালউদ্দিন আকবর। তারপর 3 বছর কেটে গেছে। মা ও বোনেদের দেখাশোনার গুরুদায়িত্ব জালালউদ্দিন যথাযথভাবেই পালন করে চলেছেন। তাকে সাহায্য করছেন তার মা মহম আনগা এবং অভিভাবক বাইরাম খাঁ। ইব্রাহিমের মৃত্যুর পর 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। বক্সিবানু নিজেকে অনেকটা সামলে নিয়েছে। একদিন মধ্যাহ্নভোজের সময় ভাই জালালকে পরিবেশন করতে করতে সে বলল, ভাইজান, একটা কথা বলবো? হ্যাঁ, জরুর বলবে। কি দরকার তোমার বানু, বলো। যদি বলি আমার শহরের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, মানে? মানে বলল মোর পিঠে মারা হয়েছিল, কালিচায় নয়, ফলা কালিচা পড়ে বেরিয়ে এসেছিল। তো বলকের কোনো ফৌজ ওকে পেছন থেকে আক্রমণ করেছিল হয়তো। নামুমকিন ভাইজান, নামুমকিন। ওর মুখ ছিল বলকের ফৌজের দিকে আর পিঠ ছিল বদখশানের ফৌজের দিকে। এ কথা তুমি কি করে জানলে বানু? আমাকে যে বলেছে সে ওই জঙ্গে ওর পাশেই ছিল। কে সে? খোদার কসম খাও ভাইজান, এই নাম যেন বদখশানের সুলতানের কানে না যায়। তবা তবা, তুমি সন্দেহ করছো যে সুলতানের ছেলেকে খুন করা হয়েছে। তোমার কাছে প্রত্যক্ষদর্শীর জবানবন্দি আছে, অথচ তুমি সুলতানকে বলতে চাও না। কেন বানু, কেন? আমি যে কি করে তোকে সব বলি? জালালের খাওয়া অনেকক্ষণ থেমে গেছে। তিনি জল দিয়ে হাত ধুয়ে রেশমি রুমালে হাত মুছে উঠে পড়লেন। বক্সিবানুও তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললেন, এ কি, উঠে পড়লি যে? খানা না খেয়ে উঠলি কেন? বাড়ি আমি জানতে পারলে রাগ করবেন। আমার পেট ভরে গেছে বানু, তুমি এখন তোমার ঘরে যাও। আমি রুকাইয়াকে নিয়ে তোমার ঘরেই আসছি। তখন তোমার যা যা বলার আছে সব কিছু বলবে আমায়। আর ঘরে যেন তখন কেউ না থাকে, কোনো খিদমতগারও নয়। সন 1560 বদাকশান। বোনের বিবাহের নিমন্ত্রণপত্র হাতে নিয়ে বদাকশানে এসেছেন জালালউদ্দিন, সাথে অভিভাবক বাইরাম খাঁ এবং দুধ ভাই আধম খাঁ। তিনি তার বিধবা বোন বক্সিবানুর পুনর্বিবাহ দিচ্ছেন আজমেরের শাসক শরাফুদ্দিন হুসেন আহরারির সঙ্গে। সেই বিবাহ অনুষ্ঠানে সপরিবারে আমন্ত্রণ জানাতে এসেছেন বেহেনের বর্তমান শ্বশুর সুলতান সুলেমান মির্জাকে। দেখো জালাল, বক্সিবানু তো শুধু আমার বহু ছিল না, সে ছিল আমার বেটির মতো। জানোই তো তোমার আব্বা হুজুর আমার কতটা জিগরি দোস্ত ছিলেন। বেটির নিকাহ হবে, জরুর হবে ইনশাল্লাহ। এত বড় মেহরবানি কি বাত আছে। তবে ইব্রাহিম যাওয়ার পর আমার আর কোনো জশনে হিস্সা নেওয়া হয়নি, তাই আমাকে মাফ করো জালাল। নিজের 2 কান ছুঁয়ে জালালউদ্দিন বললেন, আরে তবা তবা, মাফি চেয়ে আমায় শর্মিন্দা করবেন না সুলতান। বক্সিবানু তো আপনারই বেটি সুলতান। আপনার হুকুমত আর রহমত ছাড়া সে তো নতুন ঘরে যেতে পারবে না হুজুর। আপনার ইজাজত আর রহমতের জন্যই তো আমার এখানে আসা। আমার রেহমত সব সময় তোমার সঙ্গে আছে জালাল। বক্সিবানু খুশ রহে। আমার বেটি রুবিয়া যাবে আজমিরে তার ভাবির সঙ্গে দেখা করতে। ও বরং ওখানে থাকুক কিছুদিন ওর সঙ্গে, কি বলো? ইব্রাহিম চলে যাওয়ার পর বক্সিবানু বড্ড উদাস হয়ে আছে। উম্মিদ করি সারাফুদ্দিন কিছু মনে করবে না। আরে না না,
সে বরং খুশি হবে সুলতান। আচ্ছা, রুবিয়া কি একা যাবে? ওর সঙ্গে মোহতরিম খানুমও যদি যেতেন তো। মনে হয় না উনি যাবেন। উনি আম্মি হতে চলেছেন। আরে, এ তো খুশখবরি সুলতান। ইনশাআল্লাহ আমি ওকে কিছু তোফা দিতে চাই। উনি কি আমার সাথে দেখা করবেন সুলতান? কেন করবে না? আমি ওকে খবর পাঠাচ্ছি। জালালউদ্দিনের মনে হলো যেন অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন সুলতান। মির্জা পরিবারের মেয়েরা অন্য পরিবারের পুরুষদের সামনে বেরোন না, তাই বৈরাম খাঁ বা আধম খাঁয়ের সামনে মুহাতারিম খাতুমের আসার প্রশ্নই ওঠে না। কিন্তু জালালউদ্দিন মির্জা পরিবারের ছেলে, তার সামনে বেরোলেও তাকে মুখ দেখানোর নিয়ম নেই। আপাতমস্তক পর্দা কায়েম রেখে জালালউদ্দিনের সঙ্গে দেখা করলেন ইব্রাহিম মির্জার বিধবা মুহাতারিম খাতুম। তবে একা নয়, তার সঙ্গে রইল ইব্রাহিমের বোন রুবিয়া সুলতানা। রুবিয়ার বয়স মাত্র 8 বছর। সে তার ভাবির বোরখার কাপড় হাত দিয়ে শক্ত করে ধরে রইল। বাদাকশান কেল্লার খাসমহলের লাগোয়া বাগিচায় তাদের দুজনের বসার জন্য 2টি মুখোমুখি আরাম কেদারা রাখা হয়েছে। দেহরক্ষী এবং শান্ত্রীরা এমনভাবে দূরত্বে তাদের ঘিরে আছেন যে তাদের অস্পষ্ট দেখা যাবে, কিন্তু তাদের কথা শোনা যাবে না। জালালউদ্দিন কুর্নিশ জানিয়ে কথা শুরু করলেন। বধাই হো বেগম সাহেবা, বধাই হো। খোদার কাছে দোয়া করি বদকশানের ভাবি সুলতান জন্ম নেবে আপনার কোল আলো করে, ইনশাআল্লাহ। আর আমাদের ভাবি সুলতানকে আমি সামান্য কিছু নজরানা দিতে চাই বেগম সাহেবা। নিজের গলা থেকে মহামূল্য মতির হার খুলে হাতে নিলেন জালালউদ্দিন। কুর্নিশ জানিয়ে মুহাতারিম খাতুম বললেন, বহুত শুক্রিয়া। এক দাসী এগিয়ে এসে জালালের হাত থেকে মতির হারটা নিয়ে আবার দূরে গিয়ে দাঁড়ালো। মগর আফসোস কি বাত বেগম সাহেবা, এই খুশখবরির ভাগ নেওয়ার জন্য ভাইজান ইব্রাহিম আজ আর জিন্দা নেই। মুহাতারিমের মুখের ভাব বোরখার আড়ালে দৃষ্টিগোচর হল না, কিন্তু জালালউদ্দিনের মনে হল তিনি যেন একটু সোজা আর শক্ত হয়ে বসলেন। আচ্ছা বেগম সাহেবা, আপনার কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে? কাশগার, কাবুল নাকি বদকশান? অবশ্যই কাশগড়। মুল্ক সবচেয়ে প্রিয় হয় সবার। তাহলে আপনি কাশগার চলে যাচ্ছেন না কেন? শুনলাম আপনার সাস খুররম বেগম আপনাকে কাশগড়ে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু আপনি নাকি যেতে রাজি হননি। বদকশান আমার ভালো লেগে গেছে। যার জন্য এখানে আসা সেই তো আজ আর নেই বেগম। তাহলে এখানে আর কেন থাকতে চাইছেন? উনকি ইয়াদে তো আছে। মনে মনে মুহাতারিম খাতুমের উপস্থিত বুদ্ধির তারিফ না করে পারলেন না জালালউদ্দিন। কিন্তু তিনিও হাল ছাড়ার পাত্র নন। তিনি যা জানতে বাদাকশানে এসেছেন তা তাকে জানতেই হবে। ইয়াদে আকসার জখমি করে দেয় বেগম সাহেবা, জখমি করে দেয়। কি হবে পুরনো জখম নিয়ে জিন্দা থেকে? এই তো দেখুন, বক্সি বানু আগ্রায় চলে গেল। এইবার আমিও নিকাহ করাব। নতুন করে শুরু করবার হক তো আপনারও আছে বেগম। আপনি কেন কারোর সাথে আবার নিকাহ করছেন না? আপনি কি সত্যি এই জানতেই এসেছেন যে আমি কারোর সঙ্গে নিকাহ করতে চাই নাকি? কেন, আপনার নেক নজরে কেউ আছে নাকি? অনেক আছে বেগম সাহেব, অনেকেই আছে। তারা কেন আমার মতো এক বদনসিবকে নিকাহ করবে? কারণ আপনি বেইন্তেহা খুবসুরত বেগম সাহেবা। নাচিজের গুস্তাখি মাফ করবেন। আপনার বেহেন বলেছেন বুঝি? কারণ আপনি তো আমায় দেখেননি। আমার বেহেনের বলা বা না বলায় কি সচ বদলে যাবে বেগম? আর তা যদি নাই হয়, তবে আপনার থেকে বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও ভাই ইব্রাহিম আপনাকে নিকাহ কেন করবে? আর আপনি তো তখনও বিধবা ছিলেন বেগম সাহেবা, আমার চাচা কামরান মির্জার বিধবা। আমি আপনার বেহেনের সওতান হয়ে এসেছিলাম, তাই আপনার
আমার উপরে গুস্সা রয়েছে, তাই না জালাল? আপনার বহেন বাদাখশানকে কোনো ওয়ারিশ দিতে পারেনি, কিন্তু আমি দিচ্ছি। তাই কি ঈর্ষা হচ্ছে আপনার? আরে তবা তবা, এ আপনি কি বলছেন? আমি তো শুধু সচটা আপনার মুখ থেকে জানতে চাইছি। কোন সচ শুনতে চান আপনি? এই যে আমার আব্বা বাদশাহ হুমায়ু যখন আমার চাচা শাহজাদা হিন্দাল মির্জা আর সুলতান সুলেমানকে নিয়ে কাবুল আক্রমণ করেন, তখন আপনি আর মাহাচুচাক বেগম তাকে সাহায্য করেন চাচা কামরান মির্জার খিলাফে গিয়ে, আপনার নিজের শহরের খিলাফে গিয়ে। এটা কি সচ নয়? আর কামরান চাচা আর আকসারি চাচাকে মক্কায় নির্বাসনে পাঠিয়ে আমার আব্বা মাহাচুচাক বেগমকে নিকাহ করেন, আর আপনাকে নিকাহ করতে চান সুলতান সুলেমান। এটাও কি সচ নয় বেগম সাহেবা? কে বলেছে এসব কথা আপনাকে? বাইরাম খান। যেই বলুক না কেন, সচ তো। আমি সহি ইয়া গলত কিছুই বলবো না। আর কিছু জানতে চান? হ্যাঁ, আপনি উত্তেজিত হচ্ছেন কেন বেগম সাহেবা? প্রশ্নের উত্তর দেবেন কি দেবেন না তাহা আপনার ইচ্ছা, প্রশ্নগুলো তো শুনুন। রবিয়াকে লক্ষ্য করে মুহতারিম বললেন, যাও তো, তোমার আম্মি তোমাকে খুঁজছেন নিশ্চয়ই। ঘাড় নেড়ে রুবিয়া দৌড়ে খাসমহলের মধ্যে ঢুকে গেল। ওর পেছন পেছন এক দাসীও গেল। রুবিয়ার যাত্রাপথের দিকে তাকিয়েই তিনি বললেন, আর কি প্রশ্ন আছে করুন। আপনি খুবসুরত, তাও সুলতান সুলেমান আপনাকে নিজের বেগম না করে নিজের ছেলের বেগম করলেন কেন? ইব্রাহিম মির্জা তো আপনার থেকে বয়সে অনেক ছোট, আর সেই বা কেন আপনাকে নিকাহ করতে রাজি হলো? এই সবও কি খুররম বেগমের মোদাখেলাত? আমি শুনেছিলাম যে আপনি খুব বুদ্ধিমান। আমি ঠিকই শুনেছিলাম। আমি হয়তো বুঝতে পেরেছি বেগম সাহেব, কেন আপনি বদখশান ছেড়ে চলে যেতে চান না। কি বুঝছেন? আপনি বদখশানের তখ্তের কাছে থাকতে চান, তাই তো? তবে মির্জা সুলেমানের পর তো মির্জা ইব্রাহিমই তখ্তে বসতেন, তাকে সরাবার দরকার কেন পড়ল বেগম সাহেবা? কি বলছেন আপনি? ইব্রাহিম তখ্তে বসলেও বদখশানের কলকাঠি থাকতো খুররম বেগমের হাতে, তাই তাকে সরানোর দরকার হলো, তাই না বেগম সাহেবা? সুলতান তো আপনার হাতেই আছেন, আর তারপর তখ্তে বসবে আপনার সন্তান, আর সেই সুলতানের আম্মি হয়ে বদখশান শাসন করবেন আপনি। এই ফর্জি শিকায়াতের কোনো সাবুত আপনার কাছে আছে? সাবিত করতে পারবেন যে আমার শহরকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি? ইব্রাহিম মির্জা যে বল্লমের আঘাতে মারা যায়, সেই বল্লম বালকের নয়, বদখশানের কোনো ফৌজ ছুঁড়েছিল সে বল্লম। আর এই ঘটনার গবাহ ভি আছে বেগম, গবাহ ভি আছে। কে সে? নামে কি এসে যায় বেগম সাহেবা? আপনি তার মানে কবুল করলেন যে এমন ঘটনাই ঘটেছে, তাই তো? কোথায় কবুল করলাম? এমন ফর্জি কাহিনী যে বলেছে তাকে শুধু দেখতে চাই, তার নাম জিজ্ঞাসা করলাম। তাকে দেখে আপনার কোনো ফায়দা নেই বেগম সাহেবা। আপনি বরং এটা ভাবুন তো, যখন আমি আমার এই খেয়ালাতগুলো বদখশানের প্রতিটা ইনসানের মধ্যে ছড়িয়ে দেব, তখন কি হবে? আর তার শুরুয়াত আমি খুররম বেগমকে দিয়েই করব। জানান, আপনার যাকে যা জানানোর আছে জানান। প্রশ্ন করার নামে আপনি আমাকে মুজরিম বানিয়ে দিয়েছেন। আমি আপনার সঙ্গে আর একটিও কথা বলতে চাই না। হনহন করে মুহাতারিম খাতুন খাসমহলের দিকে চলে গেলেন। দরজার মুখেই তিনি মুখোমুখি হলেন খুররাম বেগমের, কিন্তু এক পলকের জন্য তিনি থামলেন না, কুর্নিশও করলেন না শাশুড়িকে। পাশ কাটিয়ে খাসমহলের মধ্যে সোজা ঢুকে গেলেন। খুররাম রোষকষায়িত চোখে খানিকক্ষণ মুহতারিমের গমন পথের দিকে চেয়ে রইলেন, তারপর উত্তপ্ত মুখে জালালউদ্দিনের সামনে এসে বসলেন। देखले देखले जलाल, ये बदतमीज में
চুড়েল একটা আমার আমার ইব্রাহিমকে খেয়ে নিল। শয়তানিটা যায়ও না, নিজের আব্বুর বাড়ি না গিয়ে আমার চোখের সামনে নেচে নেচে বেড়াচ্ছে। ওকে আমি একদম সহ্য করতে পারি না। ওর জন্যই আমার ইব্রাহিমটা অকালে মারা গেল। এমন কথা আপনার কেন মনে হয়? কেন? তোমার বেহেন তোমাকে কিছু বলেনি? আমার ইব্রাহিম কত খুশি ছিল তোমার বেহেনের সঙ্গে। আহা, বড় মিষ্টি মেয়ে ছিল বক্সি বানু। আর ওই হারামজাদিটা এসে যত পেরেশানি শুরু করলো। ইব্রাহিম ওকে একেবারেই পছন্দ করতো না। তাহলে আপনি ইব্রাহিমের সাথে ওর নিকাহ করিয়েছিলেনই বা কেন? তাহলে কি ওকে আমি আমার সুলতান করে আনতাম নাকি? তাহলে তো সুলতান ওর কথাতেই চলতেন, আমার ইব্রাহিমকে বঞ্চিত করে ওই চুড়েলের ছেলেকে তখত দিতেন। বেঁচে থাকতে সেটা কি আমি হতে দিতে পারি? কিন্তু কিসমতের ফেরে তো তাই হচ্ছে বেগম সাহেবা। ওর হবু সন্তানই তো বদখশানের সুলতান হবে এবার। তা হোক, এই ছেলে আমার ইব্রাহিমের ছেলে, আমার খুন বইছে ওর শরীরে। গুস্তাখি মাফ ও বেগম সাহেবা। তাই কি বক্সি বানু আমায় সেদিন বলেছে, এই সন্তান সম্ভাবনার কথা শুনে ইব্রাহিম অবাক হয়েছিল। ইব্রাহিমের সাথে মোহতারিম খানমের নাকি তেমন কোনো রিশতাই ছিল না। নতুন বেগম পেয়েও শেহজাদা পুরনো বেগমের প্রতি ওয়াফাদার ছিলেন। তাহলে কি এই সন্তান ইব্রাহিমের বেগম সাহেবা? গোস্তাখি মাফ বেগম সাহেবা। শুধু একটা প্রশ্নের উত্তর দিন আমায়। আপনার ছেলে ইব্রাহিম যদি কাবিল হতো, তাহলে নিকার 10 বছর পরেও বক্সি বানুর গোদ খালি কেন? এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না খুররাম বেগম। জালালউদ্দিনের দিকে হতভম্ব হয়ে চেয়ে রইলেন তিনি। জালাল বললেন, মোহতারিম খানম ইব্রাহিম মির্জার থেকে অনেকটাই বড়, এবং সব জেনে শুনেও শুধুমাত্র নিজের ছেলেকে সবার সামনে কাবিল প্রমাণ করার জন্য আপনি এই নিকাহ দিয়েছিলেন। হারেমের পর্দার আড়ালে অন্য খেলা চলেছিল এতদিন, আর তা চলেছিল শুধুমাত্র আপনার মদতে। খুররাম বেগম আর কোনো কথা বললেন না, শুধু ফ্যাল ফ্যাল করে জালালউদ্দিনের দিকে তাকিয়ে রইলেন। জালালউদ্দিন কুর্নিশ করে বললেন, আমি কাল সকালেই আগ্রার দিকে রওনা দেব। মেহরবানি করে রুবিয়াকে আজমিরে পাঠানোর ব্যবস্থা করবেন। বক্সি বানু গুজারিশ করেছে, সে তার ননদকে দেখতে চায় একবার। সন 1560 আগ্রা। লম্বা সফর শেষ করে পরিশ্রান্ত জালালউদ্দিন বিশ্রাম নিচ্ছেন নিজের খাস কামরায়। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, কিন্তু তার নির্দেশে ঘরে শুধুমাত্র একটি বাতিদানে বাতি জ্বলছে। জালালউদ্দিন চোখ বুজে শুয়ে আছেন নিজের শয্যায়, আর তার পাশে বসে তার মাথার চুলে সযত্নে বিলি কেটে দিচ্ছেন রুকাইয়া। ঘরে তৃতীয় কোনো ব্যক্তি নেই। কিছুক্ষণ পরেই জালালউদ্দিন পাশ ফিরে হাত দিয়ে রুকাইয়াকে জড়িয়ে ধরে নিজের দিকে আকর্ষণ করলেন। তার পেটের মধ্যে নিজের মুখ ডুবিয়ে বললেন, আরে কই, এ তো ছটফট করছে না। ও ঘুমোচ্ছে, সারাক্ষণ ছটফট করবে নাকি তোমার মতো? তুই কিন্তু খুবসুরত হয়ে গেছিস রুকাইয়া। কেন, আগে ছিলাম না বুঝি? আরে যা যা, নিহাত আব্বু হিন্দাল চাচাকে জুবান দিয়েছিলেন, তাই তোকে নিকাহ করেছে। তাই না? ছাড়ো ছাড়ো আমাকে শিগগির, ছাড়ো ছাড়ো বলছি। যাও না, যাও। কোনো সুন্দরী মেয়েকে নিকাহ করো না তুমি, যাও। আরে সে তো করবই আমি, তবে যতক্ষণ না কাউকে পাওয়া যাচ্ছে ততক্ষণ তোকেই না হয় ধরে থাকি। হ্যাঁ, কেন? এই যে বদখশান গেলে, সেখানে কাউকে পছন্দ হলো না? বক্সি বানু যে বলে ওর সওতান নাকি বেহদ সুন্দরী, সে তো এখন বিধবা হয়েছে, তাকেই নিকাহ করো না, যাও। ছি,
এমন কথা কি করে ভাবিস তুই? বেহেনের সওতান হওয়ার আগে উনি আমার চাচি ছিলেন, সেটা ভুলে যাস না। আর তুই না আমাকে বুঝিস আমি তোকে কতটা ভালোবাসি। হ্যাঁ ঘোড়ার ডিম বাসো। হ্যাঁ রে, তুই কি ছোটটাই রয়ে যাবি একদম? হ্যাঁ, একদমই তুই বড় হবি না, না? হ্যাঁ আচ্ছা, একটা কাম কর, আমার তাজের ভেতরে খাজে একটা কাপড়ের লেফাফা পাবি, চারপাশ সেলাই করা, সেটা একবার নিয়ে আয় তো দেখি। ও মা, মোহাব্বত কা ইজহার, তাও গোপনে? কে করলো? বাদকশান থেকে ফেরার সময় এক ফৌজ ছুটে এসে আমার হাতে কাপড়ের টুকরোটা দিয়েই ছুটে পালিয়ে যায়। আমি আমার তাজের মধ্যে সেটা ঢুকিয়ে আগ্রা চলে এসেছি। নিয়ে আয় তো সেটা, আর সেলাই খুলে পড়ে বল যে কে আমার মহব্বতের ইজহার করে পাঠিয়েছে। ইস, আমি পড়বো কেন? আমি যদি পড়তে পারতাম তোকে কি আর বলতাম রে? আর তুই ছাড়া আমার কে আছে বল, যাকে ভরসা করে আমাকে লেখা খাত আমি পড়তে বলবো? উফ, সারাটা জীবন শুধু যুদ্ধ করেই গেলে, একটুও লেখাপড়া শিখলে না। সময়টাই তো পেলাম না রে পাগলি। তাছাড়া তুই আছিস যখন, আমার আর লেখাপড়া শিখে কাজ নেই। তুই আমার চোখ, তুই আমার আঙুল, তুই আমার হয়ে পড়বি আর তুই আমার হয়ে লিখে দিবি। এর জন্য 500 আসরফি চাই। চল, তোকে 1000 আশরফি দে। যা, এখন খাতটা পড় তো দেখি। বাদশাহী তাজের ভেতর থেকে ভাঁজ করা কাপড়ের লেফাফাটা বের করে সেটা হাতে নিয়ে বাতিদানের পাশের কুর্সিতে বসলেন রুকাইয়া। নিপুণভাবে লেফাফার চারিদিকের সেলাই খুলে ফেললেন তিনি। তারপর কাপড়ের টুকরোটার ভাঁজ খুলে সোজা করে বাতিদানের কর্পূরের বাতির আলোয় তীক্ষ্ণ চোখে দেখে নিয়ে চিৎকার করে উঠলেন, আল্লাহ, আমাদের চাচি বেগম লিখেছেন যে। তাই নাকি? জোরে জোরে পড় তো শুনি কি লিখেছে। দিল্লি ইলাহি বাদশাহ জালালউদ্দিন সালামত থাকুন। আমার খিলাফে আনা আপনার সব শিকায়ত আমি কবুল করছি না। তবে হ্যাঁ, ইয়ে সহি যে সুলতান মির্জা সুলাইমান আমার প্রেমে পড়েছিলেন, আর আমিও তাকে আমার মন দিয়েছিলাম। আপনার চাচা মির্জা কামরান তো কোনো দিন আমায় ভালোবাসেননি। আমায় নিকাহ করেছিলেন শুধুমাত্র কাশগড় লাভের জন্য। তিনি ভালোবাসতেন ওই আফগানি জঙ্গলি মেয়েটাকে। মাহ চুচাক, নাগিন একটা। মর্দকে যে কি করে বশ করতে হয় সে ওই শয়তানি ভালোই জানে। ওর হাত থেকে একদিনের জন্য ছুটকারা পেয়েছেন তোমার চাচা, যে আমাকে সময় দেবেন। আমার প্রাণটা ভালোবাসার জন্য ভুখা ছিল। তাই আমি যখন মির্জা সুলেমানের চোখে আমার জন্য প্রেম দেখলাম, নিজেকে আর বাধা দিইনি। আর কেনই বা বাধা দেব? তখন আপনার চাচার ইন্তেকাল হয়ে গেছে। ধর্ম তো আমি তখন অন্য পুরুষের বিবি হতেই পারতাম। নতুন জীবনের স্বপ্ন নিয়ে কাবুল ছেড়ে বাদকশান এলাম। কিন্তু আমার নসিবে যে এমন ফরেব লেখা আছে তা আমি জানবো কি করে? সুলতান আমাকে নিকাহ করতে অস্বীকার করলেন, বদলে তার ছেলের বিবি হতে বললেন। ভেবেছিলাম জান দেব, কিন্তু ওই নিকাহতে রাজি হব না। কিন্তু তখন সুলতান কি প্রস্তাব দিলেন জানেন? সে কথা এখন ভাবলে আমার সমস্ত শরীর ঘৃণায় কুঁকড়ে যাচ্ছে। কিন্তু তখন আমি খুশি রাজি হয়ে গিয়েছিলাম। এই জন্যই বুঝি বলে মোহব্বত অন্ধ। তিনি বললেন, নামেই আমি ইব্রাহিমের বিবি হব, আমায় রাত কাটাতে হবে তার সঙ্গে। এতে নাকি খুররাম বেগমের মদত আছে। ইব্রাহিম আচ্ছা আদমি ছিল। সে তার বেগম অর্থাৎ আপনার বেহেন বক্সি বানুকে সত্যি খুব ভালোবাসত। সে কোনোদিনই আমার ওপর শহর হবার হক দেখাতে আসেনি। আমার দিন রাতগুলো সুলতানের আদরে সোহাগে ভেসে যাচ্ছিল।
সুখের সাগরে উথাল পাথাল ভাসছি আমি তখন। হঠাৎ একদিন বুঝলাম আমি মা হতে চলেছি। সুলতান ও খুররাম বেগম খুব খুশ হলেন, কিন্তু বেচারা ইব্রাহিমের মুখ অন্ধকার হয়ে গেল। সে একদিন আমার কাছে এসে বলল, আর কত গুনাহ করব? নিজের ভাই বা বেহেনকে নিজের ছেলে বা মেয়ের পরিচয় দিতে পারবো না আমি আপনাকে তালাক দিচ্ছি, আপনি কাশগড়ে চলে যান। খোদার কসম, সেদিন আমারও মনে হয়েছিল আমি গুনাহ করছি। সে রাতে সে কথা আমি বলেছিলাম সুলতানকে কাঁদতে কাঁদতে। তার পরের দিনই শুনলাম সুলতান বল্খ আক্রমণ করবেন, ইব্রাহিম যাবে জং লড়তে। তার পরের ঘটনা তো আপনি জানেন। বিশ্বাস করুন, কে ইব্রাহিমকে মেরেছে আমি তার কিছুই জানি না। এ পর্যন্ত পড়ে রুকাইয়া থেমে গেলেন। ছি ছি, এদের সাজা হবে না? আমি বা তুই ওদের সাজা দেওয়ার কে রুকাইয়া? আর কিছু লেখেননি উনি? হ্যাঁ, আরো একটু লেখা আছে, দাঁড়াও পড়ছি। আমি গুনেগার, কিন্তু নিজের শহরকে খুন করার মতো শয়তানি খেয়ালাত আমার কখনোই হয়নি। বরং এমন খেয়ালাতে ভরপুর ছিল আপনার সৎ মা মাহচুচাক বেগম। কামরান মির্জা মাহচুচাককে যে এত ভালোবাসতেন, সেই ভালোবাসার বদলে তিনি কি পেলেন? ফরেব। আপনার সৎ সাহস থাকলে তাকে জিজ্ঞেস করবেন কাবুল কেল্লার প্রধান ফটক কে খুলে দিয়েছিল। সে না ফরেব পড়লে বাদশাহ হুমায়ুন কোনো দিনই কামরান মির্জাকে হারাতে পারতেন না। এই অবধি পড়ে রুকাইয়া বলে উঠলেন, বেশ করেছেন মা চুচাক, তাকে অসংখ্য ধন্যবাদ। আমি মরে গেলেও ভুলব না যে কামরান মির্জা আমার আব্বার হত্যাকারী। ওই শয়তানের জন্য ফরেবি লিখে রেখেছিলেন আল্লাহ তাআলা। আবার পড়া শুরু করলেন রুকাইয়া। জং হেরে কামরান মির্জা আর আকসারি মির্জাকে বাদশাহ হুমায়ুন মক্কায় নির্বাসন দিলেন। যেদিনই তারা মক্কা পৌঁছালেন, সেই রাতেই তারা দুজন খুন হয়ে গেলেন। খুনি নাকি একদল আফগান, মুঘল বা আরবি নয়। কিন্তু আপনি বুদ্ধিমান, বুঝে নিন ওই হত্যার পেছনে কার কালো হাত ছিল। আগেই বলেছি, মাহচুচাক ইনসান নয়, সাক্ষাৎ নাগিনী। যে ওর নাক পাশে বাধা পড়বে ও তাকেই ডাসবে। আপনার আব্বা হুজুরও কি রেহাই পেলেন? কি বলতে চাইছে পাগল ওরা? আব্বা হুজুর তো দিল্লির কিতাবখানার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ফসকে মারা যান। আর মা চুচাক তো তখন কাবুলে। মা চুচাক বেগমের জন্য নিজের মনে জেহের ভরে রেখেছেন মুহতারিম খানুম। দেখি আর কি লিখেছেন। আপনার আব্বার ইন্তেকাল হয়েছে দিল্লিতে। সেই সময় মাহচুচাক কাবুলে ছিল বটে, কিন্তু তার হয়ে কাজ করার লোক ছিল দিল্লিতে। আর সেই আপনার আব্বা হুজুরের মৃত্যুর জন্য জিম্মেদার। যে নাগিন তার প্রথম শহরের সঙ্গে ফরেব করতে পারে, এমনকি তাকে খুন করাতে পারে, সে তার দ্বিতীয় শহরের সঙ্গে ফরেব করতে পারে না। বলে যাবেন না, মাহচুচাক একজন আজাদ খেয়ালাত রাখা আফগান। শুনেছি সে নাকি ভালোবাসত তার ভাইয়ের বন্ধু ফজলি বেগকে। সে মজবুর হয়েছিল মুঘল কামরান আর মুঘল হুমায়ুনকে নিকাহ করতে। নিকাহ না করলে পুরো আফগান জাতিটাকেই নিশ্চিহ্ন করে দিতেন কামরান মির্জা। তাই সে সুযোগ পেয়ে নিজের দুই মুঘল শহরকে এই পৃথিবী থেকে আজাদ করিয়ে দিয়ে নিজে আজাদ হয়েছে। সে এখন কাবুলের তাখতে বসে নিজের মতো মুল্ক শাসন করছে, ওই ফজলি বেগকে ওয়াজির বানিয়ে। আপনার আব্বার মৃত্যু কোনো হাদসা নয়, বরং সুপরিকল্পিত হত্যা। কে সেই জালেম? তার নাম আমি এই খাতে লিখব না। আপনি যেদিন জানাবেন ইব্রাহিমের হত্যার প্রত্যক্ষদর্শীর নাম,
সেদিনই আমি আপনাকে জানাবো কে সেই খুনি। শুধু এটুকুই বলি, সে আপনার খাস লোকেদের মধ্যে একজন। খোদা আপনাকে মেহফুজ রাখুন। ইতি আপনার একান্ত অনুগতা মোহতারিম খানম। চিঠি পড়া শেষ করে রুকাইয়া চুপ করে বসে রইলেন। তার মুখ থেকে আর একটা শব্দও বেরোল না। জালালউদ্দিনও চুপ করে বসে রইলেন। তার ভ্রু দুটো কুঁচকে রইল। তিনি বাতিদানের শিখার দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। তার মাথায় তখন চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। কে জালেম যাকে মাহাচুচাক চেনেন? নিশ্চয়ই সে কাবুল কেল্লায় বেশ কিছুদিন ছিলেন। আর শুধু তাই নয়, মাহাচুচাক বেগমের সাথে তার নিয়মিত যোগাযোগও ছিল। আর তার মানে বাদশার হারেমেও তার যাতায়াত ছিল। তাহলে তাহলে সে কোনো সাধারণ মোগল ফৌজি নয়, সে আব্বার একদম কাছের মানুষ ছিল। আর তাই সে আব্বার সাথে দিল্লির কিতাবখানাতেও যেতে পেরেছিল। আর সেইখানে সুযোগ বুঝেই আব্বাকে ঠেলে ফেলে দিয়েছিল সে সিঁড়ি থেকে। মা চুচাকে না হয় আব্বাকে খুন করার পেছনে কারণ ছিল। তিনি আজাদভাবে কাবুল শাসন করতে চেয়েছিলেন। কিন্তু কিন্তু এই লোকটা আব্বার খুব কাছের লোক হয়েও এমন ঘৃণ্য কাজ করলো কেন? তার মানে সে গোটা হিন্দুস্তান শাসন করতে চেয়েছিল আমাকে নাম কাওয়াস্তে তাকতে বসিয়ে। হে আল্লাহ! আর সে এখন করছেও তাই। পরের দিন জালালউদ্দিন তার মা মাহাম আনগা এবং মা হামিদা বানু বেগমকে নিয়ে নিজের ঘরে গোপন পরামর্শ সভা বসালেন। আর কাউকে জানানো হল না সেই পরামর্শ সভার কথা। কোনো খোঁজা না। ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন মাহাম আনগার ছেলে আদম খাঁ। সেই সভায় জালালউদ্দিন তার সন্দেহ ব্যক্ত করলেন। তারপর ক্রোধান্বিত হয়ে বললেন, আমি নিজের হাতে ওর গর্দান নেব। জালাল, কোনো গাওয়া আছে এই গুনহার? না তো। তাহলে শুধু সন্দেহের বশে ওর গর্দান নিবি কি করে? আমির ওমরা সেনাপতিরা বিদ্রোহ করতে পারে মুঘল সালতানাতের বিরুদ্ধে। সহি বাত বেগম সাহেবা। আর জালাল, সবাই জানে উনি তোমার আব্বার খুব কাছের মানুষ ছিলেন। ওর সাহায্য ছাড়া তুমি পানিপথে হিমুকে হারাতে পারতে না। আর সেই কারণেই আমি ওকে খান বাবা বলে ডাকি। ওকে আমাদের পরিবারের একজন করেছি। বেহেন সালিমা সুলতানার সাথেও নিকাহ দিয়েছি। ওর প্রতিটা লফজ আমি হুকুম হিসেবে তামিল করেছি এতদিন। তখন তুমি ছোট ছিলে জালাল, কিন্তু এখন তো তুমি আর ছোট নেই। তোমার বয়স এখন 18। তুমি এখন নিজের তাক্ত নিজেই সামলাতে পারো। ওকে বরং বল কাম থেকে ইস্তেহার দিতে। ওর বয়স হয়ে গেছে। উনি বরং মওলার দরবারে মক্কায় হজ করতে যান। আটা আগা খানকে এবার ওয়াজির করা হোক। আর কাবুলে মাহাচুচক বেগমের দরবারে মুনিম খানকে পাঠানো হোক বাদশাহের প্রতিনিধি হিসেবে। ওই আওরাতকে একদম খোলা শেরনির মতো ছেড়ে রাখা উচিত হচ্ছে না। সকলে রাজসভা কক্ষে উপস্থিত হয়েছেন। সভাসদগণের মৃদু গুনগুন শব্দ ভেসে আসছে। হোশিয়ার! আহমদনে তজদানে মুগলিয়ত শাহেনশাহে হিন্দুস্তান জালালউদ্দিন মোহাম্মদ তশরিফ নিয়ে আসছেন। বাদশাহের আগমনের পর সভা শুরু হয়ে গেল। সভা মধ্যস্থ সকলে আজ বাদশাহের মুখে হাসি ফুটতে দেখলেন না। সদ্য ঘটে যাওয়া ঘটনার কথা ভেবেই কেউ এর কারণ জিজ্ঞাসা করারও সাহস পেলেন না। সভার দৈনন্দিন আলোচনা শেষ হতে বাদশাহ বৈরাম খাঁয়ের দিকে তাকিয়ে বললেন, খান বাবা, আমি এবং গোটা মুঘল সালতানাত আপনার কাছে ঋণী।
আপনার ওয়াফাদারি আর বীরত্বের কোনো তুলনা হয় না খান বাবা। আপনার উম্র হচ্ছে খান বাবা। আমার খোয়াহিশ যে আপনি এবার মওলার রাহে মক্কা শরীফের দিকে যাত্রা করুন। আপনার সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে আপনাকে এখন থেকে আমি আজাদ করছি খান বাবা। বৈরাম খাঁ প্রথমে হতচকিত হয়ে গেলেন কথাটি শুনে। তারপর নিজের মনে ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করে মৃদু হাসলেন। তাহলে জালাল, তুমি আজ থেকে হিন্দুস্তানের বাদশাহ। কারোর হিফাজত তোমার আর লাগবে না। তোমার আব্বার আমি কত জং জিতে এই মসনদ হাসিল করেছি। ইয়া খুদা, আল্লাহ রেহমাতে তুমি যেন হিন্দুস্তানের সবচেয়ে আজিজ বাদশাহ হও। নাবালক বাদশাহ সাবালক হয়ে হিন্দুস্তানের তখ্তে বসলেন। মক্কা যাওয়ার পথে গুজরাতে এক আফগান আততায়ীর হাতে বৈরাম খাঁ নিহত হলেন 1561 জানুয়ারি মাসে। কোনো কোনো ঐতিহাসিক জানিয়েছেন এই আততায়ী হিমুর অনুচর, তবে এই তথ্যের সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেই রকমই প্রমাণ করা যায় না যে সেই আফগান আততায়ী মাহাচুচাক বেগমের প্রেরিত গুপ্ত ঘাতক। বৈরাম খাঁর হত্যা এখনো ইতিহাসের এক দুর্ভেদ্য রহস্য। তাহলে কেমন লাগলো আপনাদের আমাদের আজকের নিবেদন? আশা করছি ভালো লেগেছে। হিস্টোরিক্যাল ফিকশনে কিছুটা হিস্ট্রি, কিছুটা ফিকশন। হতেও তো পারে এই ফিকশনটাই সত্যি। সেই সিদ্ধান্তটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের আজকের নিবেদন ছিল লেখিকা নিবেদিতা হালদার গাঙ্গুলির তখ্ত কি তকদীর। লেখিকা নিবেদিতা হালদার গাঙ্গুলির কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ তার এই অসাধারণ গল্পটি নিয়ে আমাদের কাজ করতে দেওয়ার জন্য। গল্পটির শ্রুতিনাট্য রূপদান করেছেন ইপসিতা। গল্পটির প্রচ্ছদ অঙ্কন করেছেন ডিভাইন কমেডি। সমগ্র শব্দ সংযোজনে ছিলেন ইন্দ্রনীল। শব্দ সৃজন এবং আবহ সৃষ্টিতে ছিলেন ভেল অফ টেলস থেকে শীর্ষেন্দু। গল্প পাঠে ছিলেন রেডিও মিলন থেকে সায়ন। সুলেমান মির্জার ভূমিকায় আড্ডাবাজ থেকে মলয়। বৈরাম খাঁর চরিত্রে ছিলেন আড্ডাবাজ থেকেই প্রদীপ্ত। রুকাইয়ার ভূমিকায় ছিলেন ভেল অফ টেলস থেকে স্বাগতা। বক্সি বানুর চরিত্রে ছিলেন গার্গী। মাহা মানগার চরিত্রে ছিলেন অপর্ণা। হামিদা বানুর চরিত্রে ছিলেন বর্ণিশা। মাহাতারিম খানুমের চরিত্রে ছিলেন রেইনি টেলস থেকে বড়সা। খুররম বেগমের চরিত্রে ছিলেন সোমা এবং জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের চরিত্রে ছিলাম আমি, শুভদীপ। বিশেষ সহযোগিতায় ছিলেন অব্যক্ত থেকে রমাকান্ত। এমন আরো দারুণ গল্প শুনতে কান রাখুন বং স্টোরি সার্কেলে। এখানে আমরা গল্প বলে থাকি। শোনা হচ্ছে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন বং স্টোরি সার্কেল।